বানের পানি কমতেই ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। ৭ জেলায় মৃত্যু ৫৪, এখনো ডুবন্ত চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, কক্সবাজারে ত্রাণ সরবরাহের ব্যস্ততা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানী সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ। ক্ষতিগ্রস্তদের ফের পরীক্ষা নেয়ার ঘোষণা মন্ত্রীর। শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান। স্টার্ট আপের জন্য আইসিটি বিভাগে ৫০০ কোটি টাকার তহবিল গঠন, ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর। উদ্যোক্তাদের দেশেই রাখার চেষ্টা করছে সরকার। শেখ হাসিনাকে ফিরিয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় বিচার নিশ্চিত করতে চায় সরকার, জানালেন তথ্য উপদেষ্টা। নোট অফ ডিসেন্ট সহ সই হওয়া জুলাই সনদের ভিত্তিতে চলবে কাজ। এমবাপ্পে, ইয়ামাল দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। হাই ভোল্টেজ সেমিতে রাতে মুখোমুখি ফ্রান্স স্পেন, কাল মেসির আর্জেন্টিনা, হ্যারি কেইনের ইংল্যান্ডের লড়াই। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। বন্যার পানি নামতে শুরু করায় চট্টগ্রাম অঞ্চলে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। এখনও ডুবে আছে সাতকানিয়া ও বাঁশখালীর বেশিরভাগ এলাকা। অনেকে আশ্রয়কেন্দ্র থেকে নিজ বাড়িতে ফিরে ধ্বংসস্তূপ ছাড়া কিছুই পাননি। হবিগঞ্জেও বাঁধ ভেঙে প্লাবিত গ্রামের পর গ্রাম। উত্তরেও বাড়ছে তিস্তার পানি। নীলফামারীতে পানিবন্দী ১০,০০০ মানুষ। এদিকে দুর্যোগ ও ত্রাণমন্ত্রী জানিয়েছেন, বন্যা কবলিত ৭ জেলায় মারা গেছেন ৫৪ জন। ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষের কাছে ত্রাণ সরবরাহে মাঠ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। ভারী বর্ষণ কমায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কমেনি ভোগান্তি। পানি নামতে শুরু করায় ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীতে বিধ্বস্ত ঘরবাড়ি, রাস্তাঘাট, প্লাবিত ৮৫% এলাকা। মাছের ঘের, ফসলি জমি নষ্ট হয়ে গেছে। সাতকানিয়ায় বন্যা কবলিত ১৮টি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত শত শত পরিবার। আমি ছাদের উপরে এরকম আমরা প্রায় ১০-১২টা ফ্যামিলি এরকম ধান গেছে, গরু গেছে, ছাগল গেছে, সবকিছু গেছে। বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কমায় প্লাবিত এলাকা থেকে নামছে পানি। আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন দুর্গত মানুষ। আবর্জনা, নষ্ট আসবাবপত্র এবং ক্ষতিগ্রস্ত বসতঘর ঠিক করতেই ব্যস্ত অনেকে। ১৬ জুলাই থেকে খুলে দেওয়া হচ্ছে সব পর্যটন কেন্দ্র। রাঙামাটিতে ভেঙে যাওয়া সড়ক মেরামতে চলছে কাজ। দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে কাজ করছে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবি। হাঁস, মুরগি, মাছের যারা শ্বাসকষ্ট মাছ চলে গেছে। আমন ধান সহ বিভিন্ন ফসলই এত বেশি নষ্ট হয়েছে, এত বেশি ক্ষয়ক্ষতি হয়েছে যা বলার মতো না। হবিগঞ্জে খোয়াই নদীর ২টি অংশে বাঁধ ভেঙে প্লাবিত ৩৫টি গ্রাম। সীমাহীন দুর্ভোগে দিন পার করছেন পানিবন্দী মানুষ। নীলফামারীতে নিম্নাঞ্চলের ১০,০০০ মানুষ পানিবন্দী। ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়ার পানি বাড়ায় বন্যা আতঙ্কে দিন কাটছে গাইবান্ধার মানুষের। উজানের ঢলের পানি এসে আমরা পানিবন্দী হয়ে যাই এবং আমাদের ফসল নষ্ট হয়ে যায়। এই বন্যায় প্রতি বছর যে পরিমাণ ক্ষতি হয় সেটা আপনাদেরকে আমরা ভাষাতে প্রকাশ করতে পারবো না। এদিকে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে দুর্যোগ ও ত্রাণমন্ত্রী জানান, বন্যা কবলিত ৭ জেলায় এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রতিটি জেলার জন্য ২০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার আমরা অ্যাসেসমেন্ট করে যতটুকু পেয়েছি সেটি হচ্ছে ৬,০৯,৪১১টি। এখানে মৃত্যুবরণ হয়েছে ৫৪ জন। ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয় থেকে জরুরি ত্রাণ কার্য পরিচালনার জন্য ১,৭৫,০০,০০০ টাকা আমরা তাৎক্ষণিক বরাদ্দ দিয়েছি। কৃষিমন্ত্রী জানান, চট্টগ্রাম অঞ্চলে ধানের বীজ নষ্ট হয়ে যাওয়ায় দ্রুত বীজতলা তৈরি করে চারা বিতরণ করা হবে। আগামী ২-৩ মধ্যে বন্যা এফেক্টেড হয়েছে ওই অঞ্চলগুলিতে আমাদের নিজস্ব বীজতলাতে বীজ তৈরি করছি, যাতে করে পানি শুকানোর সাথে সাথে আমরা ওই বীজটা তুলে কৃষক পর্যায়ে আমরা তার প্রয়োজন অনুযায়ী আমরা ডিস্ট্রিবিউশন করতে পারি। বন্যা কবলিত জেলাগুলোতে গবাদি পশুর খাবার সরবরাহের পাশাপাশি ওষুধ বিতরণ করা হবে বলেও জানান কৃষিমন্ত্রী। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এদিকে ৭ দিনের মধ্যে বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছে সরকার। কক্সবাজারের দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, এখন সরকারের মূল অগ্রাধিকার পুনর্বাসন কার্যক্রম। বুলবুলে যে জানাচ্ছেন বিস্তারিত, ক্যামেরায় ছিলেন ওমর ফারুক।
ত্রাণের অপেক্ষায় কক্সবাজারের বানভাসী মানুষ। মঙ্গলবার সকাল 8টা থেকে লাইনে দাঁড়িয়ে সদর উপজেলার জিলংজা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের বন্যা কবলিতরা। সকাল 10টায় সদর উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। বিতরণ করেন ত্রাণ। সহায়তা পেয়ে সন্তুষ্ট বন্যা দুর্গতরা। প্রায় 1 সপ্তাহ মতো ছিল পানি এখানে, আমরা এখন প্রাণ পেয়ে আমরা খুশি হয়েছি। পানি দিন 3-4 দিন মতো। এর আগে ত্রাণ পেয়েছেন? এর আগে 2-1 জন দিয়েছিল আর কি। টাল হয়েছে না, পরে দেউল হয়েছে। এখন দিল না কেন? আমরা জানি না। ত্রাণ বিতরণে বৈষম্যের অভিযোগ করেছেন কেউ কেউ। লাইনে দাঁড়িয়েও ত্রাণ না পেয়ে হতাশ অনেকে। তবে যারা ত্রাণ না পেয়ে খালি হাতে ফিরে গেছেন তাদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। না তালিকা করে দেয় না, এখনো টোকেন দেয় নাই। যারা দিছে তাদেরকে দিছে আর কি। দিবে বলছে তো, আমাদের দাঁড়াইছে, এখন দেখছে না, তো অনেকক্ষণ দাঁড়াইছি। আমাদেরকে যদি না দিলে আমরা তো 3 ঘন্টা পর্যন্ত এখানে দাঁড়াই থাকতে হতো না। আশা দিছে আমাদেরকে দিবে বলে, যারা টোকেন পাইছে টোকেনের পরে আমাদেরকে দিবে বলছিল, তো এখন তো দেয় নাই। পরে প্রতিমন্ত্রী বলেন, আগামী 7 দিনের মধ্যে কক্সবাজার জেলায় বন্যায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পানি পুরোপুরি নেমে যাবার পরেই আসলে ক্ষতির পরিমাণটা বোঝা যাবে। সে কথাটাই আমরা কালকে বলেছি যে আপনাদের কাছে প্রাথমিক তথ্য আছে, পানি নেমে যাওয়া শুরু হয়েছে, আপনারা আগামী 7 দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন রেডি করবেন। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের ঘরবাড়ি, ফসলি জমি, গবাদি পশু ও মৎস্য খাত। প্রতিমন্ত্রী বলেন, এখন সরকারের মূল অগ্রাধিকার পুনর্বাসন কার্যক্রম। সরকার পুনর্বাসনে কতটুকু গুরুত্ব দিচ্ছে, আজকে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় সভা হবে, এবং যেহেতু এই দুর্যোগ পরিস্থিতিতে সমন্বয় এবং তদারকির দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন, আমি এই কক্সবাজার থেকেই আমি জুম লিঙ্কে সেই সভায় সংযুক্ত হব। এখন থেকেই সরকার প্রস্তুতি নিচ্ছে সকল মন্ত্রণালয়কে নিয়ে, যাতে করে আমরা পুনর্বাসন কর্মসূচিটা যথাযথভাবে করব। পাহাড়ে অবৈধভাবে বসবাসকারীদের জন্য বিকল্প আবাসন ব্যবস্থা গড়ে তোলা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। পরে তিনি চকরিয়া ও পেকুয়া উপজেলার বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। কক্সবাজার সদর, রামু এবং মাতামুহুরী এই 3 উপজেলায় জমে থাকা বন্যার পানি এরই মধ্যে নেমে গেছে। তবে পেকুয়া এবং চকরিয়া এই 2 উপজেলার মানুষ এখনও পানিবন্দী। এই 2টি উপজেলা নিম্নাঞ্চল হওয়ায় পানি নামতে দেরি হচ্ছে। বুলবুল রেজা, সময় সংবাদ, কক্সবাজার। বন্যা পরিস্থিতির আরও খবর জানবো। কক্সবাজারে আছেন সহকর্মী বুলবুল রেজা, যাবো তার কাছে। বুলবুল, আমার সঙ্গে সঙ্গে কিন্তু ক্ষত চিহ্ন যেগুলো সেগুলো এসে উঠতে শুরু করে, তাই হচ্ছে কক্সবাজারের যে বিভিন্ন উপজেলা রয়েছে যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্ন এলাকা পানি নামতে শুরু করছে। ক্ষয়ক্ষতি কি হয়েছে কার্যক্রমটি একটা বড় চ্যালেঞ্জের বিষয়, যেটি আজকে সকালে প্রতিমন্ত্রী বলেছেন যে ধরেন পুনর্বাসন যে কার্যক্রম, অর্থাৎ পুনর্বাসন কার্যক্রমটি একটা বড় চ্যালেঞ্জের বিষয়, যেটি আজকে সকালে প্রতিমন্ত্রী বলেছেন যে পুনর্বাসন কার্যক্রম তারা গ্রহণ করেছেন। ক্ষয়ক্ষতি নিরূপণ হবে আগামী 1 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে মাঠ প্রশাসনকে, এবং এই মাঠ প্রশাসন যখন এই ক্ষতিপূরণের একটি তালিকা দিবেন তখন তারা বাড়িঘর, ফসলি জমি থেকে শুরু করে গবাদি পশু, মৎস্য ঘের, এই কক্সবাজারের পেকুয়া উপজেলায় কিন্তু অনেকগুলো মৎস্য ঘের রয়েছে, চিংড়ির ঘের রয়েছে এবং লবণ চাষে রয়েছে। তাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য মাঠ প্রশাসন এরই মধ্যে কাজ করছে। তবে এই মুহূর্তে আমরা যতগুলো উপজেলা ঘুরেছি আজকে সকাল থেকে, ত্রাণের জন্য কিন্তু অনেকেই অপেক্ষা করছে। অনেক জায়গায় ত্রাণের সংকুলান হচ্ছিল না। 600 মানুষ উপস্থিত, সেখানে 300 মানুষ বা 400 মানুষকে ত্রাণ দেওয়া সম্ভব হয়েছে, বাকিদেরকে ত্রাণ দেওয়া সম্ভব হয়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যাদের কিন্তু এই বিষয়গুলোর দেখভাল করা হয়েছে, অর্থাৎ কক্সবাজার জেলায় যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, এই বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের তালিকা রয়েছে প্রশাসনের কাছ থেকে।
তাদের কাছ থেকেই কিন্তু অর্থাৎ কক্সবাজার জেলায় যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এই বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের তালিকা রয়েছে প্রশাসনের কাছ থেকে, তাদের কাছ থেকেই কিন্তু এই অর্থাৎ প্রশাসনের কাছ থেকে তালিকা নিয়েই এই যে প্রশাসন বা অন্যান্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ত্রাণগুলো বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিচ্ছে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে কক্সবাজার জেলার বন্যা পরিস্থিতির সবশেষ খবর। কক্সবাজারের চকরিয়া থেকে সহকর্মী বুলবুল রেজা জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির সবশেষ খবর। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে সায়েন্স ল্যাব থেকে শাহবাগের দিকে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়ে তারা। রাজধানীর পাশাপাশি বিভিন্ন জেলায়ও হয়েছে বিক্ষোভ। মঙ্গলবার সকাল থেকেই সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হন শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশ শেষে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে স্লোগান নিয়ে শাহবাগের দিকে এগোতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেনি, কিন্তু তাদের জন্য পুনরায় পরীক্ষার সুযোগ রাখা হয়নি। আমাদের দাবি হচ্ছে যারা পরীক্ষা দিতে পারে নাই তাদের আবার পরীক্ষা নিতে হবে, পরীক্ষা স্থগিত করতে হবে এবং শিক্ষামন্ত্রী মিলনে পদত্যাগ করতে হবে। আর আপনারা যদি আমাদেরকে সন্তানের মতো দেখেন, আমরাও আপনাদেরকে পিতার মতো শ্রদ্ধা করব। আমাদের দাবি হচ্ছে আমাদের পরীক্ষা স্থগিত করা হোক, কোশ্চেন বোর্ড স্ট্যান্ডার্ড করা হোক। একদিনের আলটিমেটাম দিয়ে শিক্ষার্থীরা জানান, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখার দাবিও জানান শিক্ষার্থীরা। অনেক স্টুডেন্টের এর জন্য পরীক্ষা খারাপ হয়েছে, অনেকে দিতে পারেনি। এটার জন্য যে একটা স্টুডেন্টের একটা বছর লস যাবে, সবার ফ্যামিলির সিচুয়েশন এক না। তো শুধু সুবিধা দিল চট্টগ্রামবাসীরে, আর ঢাকা শহর বিভিন্ন জেলার পোলাপানরা যে সুবিধা দিল না, এটা বৈষম্য হয়ে গেল না। রাজধানীর পাশাপাশি একই দাবিতে বিক্ষোভ হয় রাজশাহী, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, কুমিল্লা সহ চট্টগ্রামে। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর বিমানবন্দর এলাকায় আছেন সহকর্মী স্বপন আহমেদ, সরাসরি যাব তার কাছে। ভাই 12 মিনিট আমার রোদে দাঁড় করে রাখলেন। শিক্ষামন্ত্রী পদত্যাগ সহ 4 দফা দাবিতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীরা অবরোধ চালাচ্ছেন এবং একইভাবে কিন্তু উত্তরার বিএনএস সেন্টারেও চলছে শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে আন্দোলন। এবং আন্দোলনের কারণে পুরো সড়কটি অর্থাৎ রাজধানী থেকে যারা উত্তরাগামী যে লেনটি রয়েছে এই লেনটি কিন্তু প্রায় 3 থেকে 4 ঘন্টা ধরে বন্ধ রয়েছে, কেননা শিক্ষার্থীরা ঠিক 11টা থেকে তাদের আন্দোলন চালানো শুরু করে এবং তার পরপরই বিশেষ করে দুপুরের পর থেকে যানবাহনের যে দীর্ঘ সারি সেটি কিন্তু এখন পর্যন্ত স্থবির হয়ে আছে। অর্থাৎ এই সড়কটি যারা ব্যবহার করেছেন তাদের জন্য ব্যাপক ভোগান্তি হয়েছে এবং এই ভোগান্তির শিকার আসলে সবচেয়ে বেশি হয়েছেন যারা বিমানবন্দর ব্যবহার করে, অর্থাৎ যারা বিদেশগামী যাত্রী রয়েছেন তারা। কেননা এই সড়কটি দিয়ে তারা যখন আসছেন তাদের নির্দিষ্ট ফ্লাইটে ওঠার জন্য যে শঙ্কা সেটি কিন্তু তাদের মধ্যে ছিল এবং বিধায় তারা যারা এই সড়কটি এসেছেন তারা কিন্তু হেঁটেই রওনা দিয়েছেন। বলতে হয় যে এখন পর্যন্ত এই দীর্ঘ যানজটের সারি কিন্তু সেটি 5 থেকে 7 কিলোমিটার দীর্ঘ হয়ে গেছে। অর্থাৎ বলা যায় যে এই মুহূর্তে আমি বিমানবন্দরে রয়েছি, বিমানবন্দর থেকে প্রায় 5 থেকে 7 কিলোমিটার পর্যন্ত এই দীর্ঘ যে যানবাহনের জটলা সেটি চলে গিয়েছে এবং স্বস্তি নেই এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও, সেখানেও কিন্তু একইভাবেই যানবাহনের যে সারি সেটি রয়েছে। নিশ্চয়ই আমার সহকর্মী আপনাদের ক্যামেরাতে দেখানোর চেষ্টা করছেন যে যানবাহনের যে সারি সেটি কিন্তু দীর্ঘ থেকে আরও বেশি দীর্ঘ হচ্ছে। তবে শিক্ষার্থীরা বলেছেন যে তাদের যে দাবি, তাদের যে 4 দফা দাবি রয়েছে, এই দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তবে শিক্ষামন্ত্রী কিছুক্ষণ আগেই সংসদে তিনি যেহেতু বলেছেন এবং শিক্ষার্থীদের টেবিলে ফেরার জন্য, পড়াশোনার টেবিলে ফেরার জন্য আহ্বান জানিয়েছেন এবং এটি নিয়ে তিনি উদ্বেগও প্রকাশ করেছেন। তবে শিক্ষার্থীদের এখন পর্যন্ত তাদের বলা তথ্য মতে তাদের যে 4 দফা দাবি সেটি যতক্ষণ পর্যন্ত না মানা হবে তাদের আন্দোলন চলবে। তবে ভোগান্তির এই চিত্র দেখে মানুষ ব্যাপকভাবে ভোগান্তিতে পড়েছেন। কখন নাগাদ এটি শেষ হবে এটি নিয়ে তারা বেশ শঙ্কাই প্রকাশ করছেন। তো এই ছিল এখন পর্যন্ত উত্তরাগামী যে লেন সেটি থেকে আমার কাছে সবশেষ অবস্থা। সহকর্মী স্বপন আহমেদ যোগ দিয়েছিলেন বিমানবন্দর এলাকা থেকে। শিক্ষার্থীদের নিয়ে সরকার উদ্বিগ্ন জানিয়ে পরীক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। জানান, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের আবারও নেওয়া হবে পরীক্ষা, পুনর্মান দেওয়া হবে পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নের। সংসদে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান,
সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। চলমান এইচএসসি পরীক্ষার মধ্যে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা দেখা দিয়েছে চট্টগ্রাম, কক্সবাজার সহ বিভিন্ন এলাকায়। টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। স্থগিত করা হয় চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা, তবে অন্য বোর্ডের পরীক্ষা নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে ভোগান্তির মধ্যে পরীক্ষা দেয়া নিয়ে তীব্র সমালোচনা হয় দেশ জুড়ে। তার উপর পদার্থবিজ্ঞানের 2টি প্রশ্নের ভুলে আরও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জন্ম দিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাজপথে নামেন শিক্ষার্থীরা। ধন্যবাদ। সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। বলেন, শিক্ষার্থীদের নিয়ে উদ্বিগ্ন সরকার। আশ্বাস দেন অসুবিধা বিবেচনায় পরীক্ষা স্থগিত করার। চট্টগ্রামে যখন এই ফ্লাড হলো তখন আমরা একে একে প্রথম রাঙ্গামাটি, বান্দরবন, পরে আমরা খাগড়াছড়ি এবং এরপরে আমরা চট্টগ্রাম পুরা বোর্ডের পরীক্ষা আমরা বন্ধ করে দিয়েছি। বর্ষা মৌসুম বিবেচনায় আগামীতে শিক্ষাবর্ষ ধীরে ধীরে শুষ্ক মৌসুমে আনার পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী। বলেন, পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নের পূর্ণ মান পাবে শিক্ষার্থীরা। আমরা এসে কোনো কোশ্চেন তৈরি করতে পারিনি। বিগত গভর্নমেন্টের যে মডারেটর ছিল তারাই কোশ্চেন করেছে। তবুও আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 2টি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব। এছাড়া অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকদের বকেয়া পরিশোধের অগ্রাধিকার ভিত্তিতে 25,000 শিক্ষকের তালিকা করা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। এই ফ্লাড হলো। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। নতুন উদ্যোক্তাদের জন্য আইসিটি বিভাগের তহবিল থেকে 5 লাখ থেকে 5 কোটি টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সেনেট ভবনে তারুণ্য, স্টার্ট আপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি বলেন, উদ্যোক্তাদের দেশেই রাখার চেষ্টা করছে সরকার। রাফির গল্পের শুরুটা হয়েছিল খুবই সাধারণ একটি আইডিয়া থেকে। এমন একটি ব্যবস্থা তৈরি করা যেখানে কৃষক পাবেন তার ন্যায্য মূল্য। নতুন প্রজন্মের উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে তরুণ ও নারীদের উদ্ভাবনী শক্তিকে অর্থনীতির মূল ধারায় যুক্ত করা এখন জাতীয় অগ্রাধিকার। লক্ষ্য বাস্তবায়নে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতিতে স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে সরকার প্রধান জানান, উদ্যোক্তাদের সহায়তায় 500 কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে, যেখানে 5 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত ফান্ড পাওয়ার সুযোগ আছে। বলেন, ব্রেইন ড্রেইন থেকে উত্তরণে যারা উদ্যোক্তা হতে চান তাদের সহযোগিতা দিয়ে দেশে রাখার চেষ্টা করছে সরকার। আইসিটি ডিপার্টমেন্ট থেকে 5 লাখ টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত একজন থাকে যাকে উইদাউট এনি কোলাটারাল আপনাকে তারা ফান্ড করবে। আমাদের অনেক ব্রেইন ড্রেন আছে, যারা এন্টারপ্রেনার হতে পারে তারা যাতে দেশে থাকে, দেশে থাকলে সে যেই সাপোর্টটা দিলে তাকে সে ফ্লারিশ করতে পারবে, আমরা সেটার চেষ্টা করছি। বক্তব্যে নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে সম্ভাবনার বাংলাদেশ গড়তে তরুণদের উৎসাহ দেন প্রধানমন্ত্রী। আমার লাইফে আমি ব্যবসা বাণিজ্য করেছি, যতটুকু ডিসেন্ট ভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন আমি ব্যবসা বাণিজ্য করেছি, বাকি সময়টা আমি আমার রাজনীতির জন্য দিয়েছি। এখানেই আমি ঠিক করে নিয়েছি যে এখানেই আমাকে এগিয়ে যেতে হবে। কিন্তু এই এগিয়ে যেতে গিয়ে একটা মানুষকে অনেক কিছুর ভিতর দিয়ে যেতে হয়। আমি গিয়েছি মানসিক নির্যাতন, আমি গিয়েছি শারীরিক নির্যাতন, বিভিন্ন রকম হিউমিলেশন, বিভিন্ন রকম ফিজিক্যাল টর্চার, অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। তারপরে আমি আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটা জায়গায় এসেছি। দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মের উপর নিজের আস্থার কথাও জানান তারেক রহমান। চিনমৈত্রীতে একটি অনুষ্ঠান হচ্ছিল, সেটি ছিল ইনোভেশন ইভেন্ট। কিছুদিন আগে আরেকটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে প্রায় সারা বাংলাদেশের প্রাইমারি স্কুলের 22 লক্ষ বাচ্চা পার্টিসিপেট করেছিল। ওদের ফুটবল ম্যাচটা আমি দেখতে গিয়েছিলাম। আজকে যখন আপনাদেরকে দেখলাম এবং ওই দিন ওই দুটো ইভেন্টে ওই বাচ্চাগুলোকে দেখেছি, আজকে আমার কাছে মনে হচ্ছে এই যে আমরা রাত দিন পরিশ্রম করছি, চেষ্টা করছি একটু চেঞ্জ করার জন্য, আমার মনে হলো যে হ্যাঁ, আমরা কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। অনুষ্ঠানে 6টি স্টার্টআপকে সরকারি অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। পরে স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন স্টল ঘুরে উদ্ভাবিত প্রকল্প ও প্রযুক্তি নির্ভর উদ্যোগ পরিদর্শনের পাশাপাশি উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন সরকার প্রধান। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা দেশে ফিরলে তাকে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। বলেন,
ন্যায় বিচার নিশ্চিতে বদ্ধপরিকর বর্তমান সরকার। উপদেষ্টা আরও জানান, নোট অব ডিসেন্ট সহ সই করা জুলাই সনদের আলোকেই কাজ করবে সরকার। জুলাই হত্যাযজ্ঞে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে চলছে আলোচনা ও তোলপাড়। মঙ্গলবার সরকারের কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমানের সাপ্তাহিক ব্রিফিংয়ে নানা বিষয়ের পাশাপাশি উঠে আসে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ। তার ফিরতে চাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বর্তমান সরকার ন্যায় বিচার নিশ্চিত করতে চায়। আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন উল্লেখ করে বলেন, এ নিয়ে ভৌগোলিক রাজনীতির প্রভাব বা কোনো ধরনের চাপের প্রশ্ন নেই। তার মৃত্যুদণ্ড হয়েছে, তিনি আসবেন, তিনি আসলে তাকে আমরা যদি প্রত্যর্পণ করে আনতে পারি, আমরা তো সেই চেষ্টাই করছি। আর উনি আসলে তো আমাদের সাথে দুই পক্ষের যোগাযোগ হয়ে যদি আসে, দ্যাটস ফাইন। উনি যাবেন, উনি মামলা ফেস করবেন, পৃথিবীর শ্রেষ্ঠতম লয়ার তিনি আনুন, তিনি তাকে ডিফেন্ড করার চেষ্টা করুন। আমরা এই কারণে ওয়েলকাম করি, কারণ আমরা জাস্টিস নিশ্চিত করতে চাই। আর জিওপলিটিক্যালি এটা কোনো ইস্যু বলে আমি মনে করি না। বর্তমান সরকার জুলাইকে নিশ্চিতভাবে ধারণ করে মন্তব্য করে আরেক প্রশ্নের জবাবে ডাক্তার জাহেদ বলেন, জুলাই সনদকে সামনে রেখে সংবিধানে অনেক পরিবর্তন আনা হয়েছে। যে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে তার আলোকেই সরকার কাজ করবে। তবে উচ্চকক্ষ সহ নানা বিষয়ে বিএনপি যে নোট অব ডিসেন্ট দিয়েছিল সেটিও বিবেচনায় রাখতে হবে। এসব বিষয়ে বিরোধী দলের আলোচনায় অংশ নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। পার্লামেন্টে যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে এটার ভিত্তিতেই বিএনপি কাজ করবে। সংবিধান সংশোধনেরও কিছু কিছু ব্যাপারে বিএনপির নোট অব ডিসেন্ট ছিল। উচ্চকক্ষ তৈরি হবে, এটা সংবিধান সংশোধনের ব্যাপারে সবাই একমত, কিন্তু কিভাবে তৈরি হবে, কিভাবে গঠিত হবে, এটা নিয়ে বিএনপি এবং বর্তমান সরকারের দ্বিমত আছে। বিরোধী দলের উচিত তারা যা বলছেন সেটা সংশোধনে ঢোকানোরই চেষ্টা তারা আলোচনার মাধ্যমে করুন। যে চেতনা ধারণ করে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, সরকার তা মানুষের মাঝে ছড়িয়ে দিতে চায় বলেও জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। গণ অভ্যুত্থান যে স্পিরিটের কারণে হয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও অস্ত্র মামলায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2টি মামলা থেকে 4 জনকে খালাস দিয়েছেন। মঙ্গলবার দুপুর 12টার আগেই এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ ও অস্ত্র মামলার রায়ে অভিযুক্ত আসামিদের সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজির করা হয়। 12:20 থেকে প্রায় 2 ঘন্টা ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার রায় পড়ে শোনান। 91 পৃষ্ঠার রায়ে মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড দেন আদালত। এছাড়া অপর 3 আসামি শাহ মাহবুবুর রহমান রনি, তারিকুল ইসলাম তারেক ও অর্জুন লস্করকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন এবং অস্ত্র মামলায় 14 বছরের কারাদণ্ড দেন। আর 4 আসামি আইনুল, রাজন, রবিউল ও মাহফুজকে খালাস দিয়েছেন আদালত। সাক্ষীদের জবানবন্দি সব কিছু বিচার বিশ্লেষণ করে যে জাজমেন্ট দিয়েছেন সেটা আমার দৃষ্টিতে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। আসামি পক্ষের আইনজীবীরা মামলার রায়ে অসন্তুষ্টি জানিয়ে উচ্চ আদালতে আপিলের ঘোষণা দেন। এই মামলায় কোনো এভিডেন্সই ছিল না, কোনো সাক্ষী আসামিদের নাম বলে নাই, কোনো সাক্ষী সমর্থনও করে নাই। ভিকটিম বাদী সহ 25 জন সাক্ষী আসামির নাম বলে নাই, প্রসিকিউশন স্টোরিকে সমর্থনও করে নাই। তারপরেও উনি একটা অভিযোগের একটা অর্ডার দিয়েছেন। আমরা সংক্ষুব্ধ। আমরা 2020 সালের 25 সেপ্টেম্বর রাতে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটক রেখে এক তরুণীকে দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীর স্বামী শাহপরান থানায় 6 জনের নাম উল্লেখ করে এবং 2 জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। 2021 সালের 3 ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা 8 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দেশের বাইরের খবর। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও তীব্র হয়েছে। আজ থেকে ইরানের বিরুদ্ধে আবারও নৌ অবরোধ কার্যকরের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। ইরানের সঙ্গে যুদ্ধ আবার শুরু হয়েছে বলে কংগ্রেসে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্তের কড়া জবাব দিয়েছে তেহরানও। এরই মধ্যে ইরানের বিভিন্ন স্থানে নতুন হামলার তথ্য মিলেছে। পাল্টা মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে তেহরান। হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতের 2টি জাহাজে হামলায় এক ভারতীয় নিহতের খবর পাওয়া গেছে।
ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপের হাই ভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন ও ফ্রান্স। অনেকের মতে এই ম্যাচের বিজয়ী দলের হাতেই উঠতে পারে শিরোপা। টুর্নামেন্টে ফরাসিরা অপ্রতিরোধ্য গতিতে ছুটলেও তাদের আছে স্পেনে কাঁটা পড়ার রেকর্ড। অন্যদিকে ম্যাচ বাই ম্যাচ উন্নতি করে লা রোহার আত্মবিশ্বাসও এখন তুঙ্গে। আর্লিংটনের AT&T স্টেডিয়ামে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। যুক্তরাষ্ট্র থেকে সে খবর জানাচ্ছেন SM ইকবাল। সেমিফাইনালেই ফাইনালের উত্তাপ। নিঃসন্দেহে এবারের বিশ্বকাপে সবচেয়ে এক্সাইটিং ম্যাচ নিয়ে হাজির হচ্ছে ফ্রান্স ও স্পেন। যে গতিতে ছুটছে দিদিয়ের দেশমের দল, তাদের থামানোর মতো সামর্থ্য আছে শুধু স্পেনের। অন্যদিকে লুই দে লা ফুয়েন্তা বাহিনীও ম্যাচ বাই ম্যাচ ডেভেলপ করে হয়ে উঠেছে অপ্রতিরোধ্য। একেবারে শিয়ানে শিয়ান টক্কর বলতে যা বোঝায় তাই নিয়ে হাজির হচ্ছে এই ম্যাচ। তারপরও যদি র্যাঙ্কিং করতে হয় তাহলে স্পেনের তুলনায় ফ্রান্স কিছুটা এগিয়েই থাকবে কিলিয়ান এমবাপের অতিমানবীয় পারফরমেন্সের জন্য। 8 গোল করা এই স্ট্রাইকার আছেন লিওনেল মেসিকে টপকে বিশ্বকাপের অল টাইম স্কোরার হওয়ার অপেক্ষায়। তবে ফ্রেঞ্চ টিম ম্যানেজমেন্ট কিছুটা হলেও চিন্তিত চুয়ামেনির চোট নিয়ে। গ্রোইন ইস্যু থাকায় কোয়ার্টার ফাইনালে মাঠের বাইরে ছিলেন তিনি। এছাড়াও সালিবা, উপামেকানোকে নিয়েও আছে ছোটখাটো সংশয়। প্রতিটা ম্যাচ আলাদা, প্রতিপক্ষ অনুযায়ী পরিকল্পনা বদলাতে হয়। অতীত নিয়ে ভাবছি না, আমাদের লক্ষ্য একটাই, জয়। চুয়ামেনি আগের চেয়ে ভালো, সেমিফাইনাল খেলার জন্য প্রস্তুত। ফ্রান্সকে অপ্রতিরোধ্য ভাবা হলেও স্প্যানিশ দুর্গে তারা বড্ড অসহায়। 2024-এর ইউরো সেমিফাইনালে উঠতে থাকা ফরাসিদের হারিয়েই শিরোপার পথ সুগম করেছিল স্পেন। এছাড়াও গেল বছর নেশনস লিগে ফ্রান্সকে হারানোর সুখস্মৃতি আছে তাদের। দুদলের আক্রমণ ভাগে তারকার ছড়াছড়ি থাকলেও ম্যাচের আধিপত্য নিয়ন্ত্রিত হতে পারে মিডফিল্ড কেন্দ্র করে। সেক্ষেত্রে রদ্রির মতো ফুটবলার থাকায় কিছুটা বাড়তি সুবিধা পাবে স্পেন। ইনজুরি মুক্ত হয়ে ফিরেছেন নিকো উইলিয়ামস, পাশাপাশি ওলমো, পেদ্রি, ইয়ামালে ভর করে 2010-এর পর আবারও ফাইনালের অপেক্ষায় লা রোহা। ফেভারিট তকমা কেবল চাপ বাড়ায়। ফ্রান্সকে নিয়ে অনেক বিশ্লেষণ করেছে। তাদের বিশ্বমানের ফুটবলার আছে, আমাদেরও আছে। গোল করা আমার লক্ষ্য নয়, তবে এমন বড় ম্যাচে গোল করা বিশেষ কিছু। এখন পর্যন্ত মুখোমুখি পরিসংখ্যানও ফরাসিদের চেয়ে এগিয়ে স্পেন। দুদলের 38 দেখায় ফ্রান্সের 13 জয়ের বিপরীতে স্পেনের জয় 18টি। বাকি 7টি ম্যাচ হয়েছে ড্র। SM ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বানের পানি কমতেই ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। 7 জেলায় মৃত্যু 54, এখনও ডুবন্ত চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া। কক্সবাজারে ত্রাণ সরবরাহের ব্যস্ততা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানী সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ। ক্ষতিগ্রস্তদের ফের পরীক্ষা নেয়ার ঘোষণা মন্ত্রীর। শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান। এবং স্টার্ট আপের জন্য ICT বিভাগে 500 কোটি টাকার তহবিল গঠন। 5 কোটি টাকা পর্যন্ত সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর। উদ্যোক্তাদের দেশে রাখার চেষ্টা করছে সরকার। এই ছিল 5টার সময় সংবাদে। বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়।